মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ছাত্রদের সংখ্যাই তো বেশি দেখছি, ছাত্ররাই ভিড় সামলাচ্ছে। ছাত্ররাই তো আসল শক্তি। ছাত্ররা ক্ষেপে উঠলেই আন্দোলন দীর্ঘদিন চলবে। সাধারণ মানুষের সংসারের চিন্তা থাকে, তাতে প্রতিবাদ প্রতিরোধ তারা বেশি দিন টেনে নিয়ে যেতে পারে না। কিন্তু ছাত্ররা অদম্য, তারা ইচ্ছে করলে সারা দেশের জীবনযাত্রা অচল করে দিতে পারে। আমি একসঙ্গে এত মানুষ আগে কখনো দেখিনি। কোনো সংগঠন নেই, তবু অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে। আন্দোলনটা টেনে নিয়ে যেতে হলে এরপর আমাদেরই সংগঠনের কাজে লাগতে হবে। বঙ্গভঙ্গ দেখছি সত্যি সাপে বর হলো। ইস, এই সময় আমার পাটা ভাঙল। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। এই আগস্ট মাসের 7 তারিখে কলকাতার টাউন হলে একটা বিরাট সভা হবে। বহু গণ্যমান্য লোক সেখানে উপস্থিত থাকবেন। সেখান থেকে বঙ্গভঙ্গের প্রতিবাদপত্র পাঠানো হবে কার্জন সাহেবের কাছে। হেম সেই সভা দেখতে কলকাতায় যেতে চায়, কিন্তু ভরত কলকাতায় যাবে না বলায় হেম ভ্রু কুঞ্চিত করে কয়েক মুহূর্ত চেয়ে রইল। তারপর আপন মনেই বলল, পত্রপত্রিকা পড়ে সত্যেন্দার কাছে সব শুনে টুনে মনে হলো এবার বড় কিছু একটা ঘটবে, একটা যেন বিস্ফোরণ হবে। এই সময় কলকাতা ছেড়ে দূরে বসে থাকার কোনো মানে হয়? এতদিন ধরে আমরা এইরকম কিছুরই তো প্রতীক্ষায় ছিলাম। তুমি ঘুরে এসো, তোমার কাছে সব শুনবো। এই মেদিনীপুরেই তোমার শিকড় গেঁথে গেল, তবু তো বিয়ে থা করনি। হেমের কণ্ঠস্বরে যে শ্লেষের আভাস আছে তা গ্রাহ্য করল না ভরত। সে বলল, অনেক তো ঘুরলাম, অনেক জায়গায় থিতু হবার চেষ্টা করেছি, পারিনি। এখানে কিছু গাছপালা আমাকে জড়িয়ে ধরেছে, আর বোধহয় তাদের ছেড়ে কোথাও যাওয়া হবে না। আমরা তলোয়ার আর গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলাম, দেশের কাজের জন্য প্রয়োজনে প্রাণ দিতেও দ্বিধা করব না। সেই শপথের এখনো কোনো গুরুত্ব আছে নাকি? যিনি আমাদের দীক্ষা দিয়েছিলেন তাঁরই তো প্রায় 2-3 বছর কোনো সাড়া শব্দ নেই। তাছাড়া সভা সমিতিতে বক্তৃতা শোনা কি দেশের কাজ নাকি? ঠিক আছে, তোমাকে যেতে হবে না। খামার বাড়িতে ফিরে এলো ভরত। সে হেমচন্দ্রের রাগের কারণ ঠিক বুঝতে পারে না। ইংরেজ সরকার ঠিক করেছে বাংলা ভাগ করবে। বাংলা থেকে অনেকগুলি জেলা কেটে নিয়ে জুড়ে দেবে আসামের সঙ্গে। এটা সরকারি নীতি, কার্যকর হবেই। সভা সমিতি করে তা আটকানোর চেষ্টাটাই হাস্যকর। সাধারণ মানুষ সভায় এসে গরম গরম বক্তৃতা শুনতে ভালোবাসে, তারপর বাড়ি ফিরে সব ভুলে যায়। এই যে মেদিনীপুর শহরে সভা হলো, কত মানুষ এসেছিল, তার ফলটা কি হলো? পুলিশ গ্রাহ্যই করেনি। সভায় যারা এসেছিল তারা আবার যে যার কাজে ফিরে গেছে। বয়কট? যার পয়সা আছে সে বিলিতি জুতো না পরে খালি পায়ে হাঁটবে? দিশি নুন না পাওয়া গেলে আলুনি খাবে? জামা না পরে খালি গায়ে থাকবে? অসুখ বিসুখে বিলিতি ওষুধ না কিনে মরবে? যত সব উদ্ভট চিন্তা। হেম তো আগে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করত না। একটা আম গাছের গোড়ায় উই লেগেছে, বড় বড় গর্ত হয়ে গেছে, তাতে কিলবিল করছে পোকা। একটা খুরপি নিয়ে সেই গর্ত খুঁড়ছে ভরত। বাগানের মালি আমাকে সাবধান করে দিয়েছিল, এইসব উইয়ের গর্তে সাপ ঢুকে বসে থাকে অনেক সময়। সাপ আর সন্ন্যাসী, এদের নিজস্ব বাসা থাকে না, পরের বাসায় আশ্রয় নেয়। এই বর্ষাকালে প্রায়ই সাপ দেখা যায়। একটা কেউটে সাপকে কয়েকদিন আগে ডান্ডা দিয়ে মারতে গিয়েছিলাম। খানিকটা চোট লাগলেও সাপটা মরেনি, পালিয়েছে। সেটা নিশ্চয়ই আছে আশেপাশে কোথাও। সাইকেলের শব্দ শুনে ভরত ঘাড় ফিরিয়ে তাকালো। গেট ঠেলে ঢুকছে ক্ষুদিরাম। ওর নিজের সাইকেল নেই,
কাকুতি মিনতি করে অন্য কারুর সাইকেল চেয়ে নিয়ে ছেলেটা প্রায়ই এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখানেও আসে মাঝে মাঝে। ছেলেটা অসম্ভব ছটফটে ও জেদি ধরনের, তবু ওকে পছন্দ করি আমি। লেখাপড়ার দিকে মন নেই ক্ষুদিরামের, তবে সে হেমের কাছে দেশ বিদেশের যুদ্ধ বিগ্রহ আর বিপ্লবের গল্প শুনতে চায়। ভালো মন্দ খেতে পায় না বলে আমি ওকে বাগানের ফলটল দিই। এক একদিন দুপুরে নিজের সঙ্গে বসিয়ে পেট ভরে মাছের ঝোল ভাত খাওয়াই। আজ ওর ব্যস্ত সমস্ত ভাব দেখে ভরত জিজ্ঞেস করলো, কি ব্যাপার রে ক্ষুদি, ঘোড়ায় জিন দিয়ে এসেছিস মনে হচ্ছে? সাইকেলটাকে একটা গাছে হেলান দিয়ে দাঁড় করিয়ে ক্ষুদিরাম ভরতের পাশে এসে উবু হয়ে বসে পড়ল। কোনো রকম ভূমিকা না করে বলল, দাদা, আমাকে 20টা টাকা দেবে? ও বাবা, 1 টাকা 2 টাকা নয়, একেবারে 20 টাকা? এত টাকা দিয়ে কি করবি রে? জমি কিনবি নাকি? না, কলকাতায় যাব। হঠাৎ কলকাতায় যাবি কেন? সেখানে তোর কে আছে? কেউ নেই, আমার আবার কে থাকবে? তাহলে তুই যেতে চাইছিস কেন? বাহ, সবাই তো কলকাতায় যাচ্ছে। সত্যেন কাকা, হেম দাদা, অবনী দাদা, আরো অনেকে। আমায় কেউ সঙ্গে নিতে চায় না, তাই আমি ঠিক করেছি নিজেই যাব। কলকাতা কিরকম জায়গা তুই জানিস? কত মানুষ, কত গাড়ি ঘোড়া, তাতে লোকে চাপা পড়ে মরেও যায়। একবার রাস্তা হারালে আর খুঁজে পাবি না। সেখানে জিনিসপত্রের কি সাংঘাতিক দাম। একটা ডিমের দাম 2 পয়সা। হোটেলে ভাত খেতে গেলে 6 পয়সার কমে পেটই ভরবে না। কলকাতায় তুই থাকবি কোথায়? হোটেলে থাকতে গেলে 20 টাকায় আর কদিন চলবে বল? রাত্রিরে রাস্তায় শুয়ে থাকবো, তাতে তো আর পয়সা লাগবে না। কলকাতায় রাস্তায় কারুকেই শুতে দেয় না, সেপাই এসে কোতোয়ালিতে ধরে নিয়ে যায়। রাস্তায় পায়খানা পেচ্ছাপ করলেও পুলিশে ধরে, ফাইন করে কিংবা জেলে ভরে রাখে। আচ্ছা, তোর হঠাৎ কলকাতায় যাওয়ার শখ চাপলো কেন? কলকাতায় কি যেন হচ্ছে, অনেকেই দেখতে যাচ্ছে, আমি যাব না কেন? তোর মুশকিল কি জানিস খুদি? তুই যে এখনো ছোট, সে কথা তোর মনে থাকে না। কলকাতায় যারা হুজুগ দেখতে যাচ্ছে তাদের বয়স তোর থেকে ডাবল। তোর এখন স্কুলে পড়ার কথা। তোর বাপ মা বেঁচে থাকলে তোকে কিছুতেই যেতে দিত না। ভরত দাদা, আমার আর ছোট থাকতে ভালো লাগে না। আমি কাজ চাই, কাজ। লেখাপড়া না শিখলে কে কাজ দেবে তোকে বল? ক্ষুদিরামের মুখে বিরক্তির ছাপ পড়ল। এই ধরনের উপদেশের কথা শুনতে শুনতে তার কান পচে গেছে। সে বলল, তুমি টাকা দেবে না? না, এই বয়সে তোকে আমি কলকাতায় যেতে দিতে পারি না। আর একটু বড় হ, আমি সঙ্গে করে নিয়ে যাব। উঠে দাঁড়াতে গিয়েও হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ল ক্ষুদিরাম। ভরতকে ঠেলে সরিয়ে দিল একপাশে। হিস হিস শব্দ করে ঘনা তুলেছে একটা সাপ। সেই আহত সাপটা ফিরে এসেছে, কিংবা অন্য সাপও হতে পারে। ভরত সাপ দেখে ভয় পাবার পাত্র নয়। বাল্যকাল থেকে অনেক সাপ তার দেখা আছে। তো এত কাছে যদি যদি ছবল দেয়? একবার ভরতের বুকটা কেঁপে উঠল। ক্ষুদিরাম চেঁচিয়ে বলল, তুমি সরে যাও দাদা, আমি ব্যাটাকে সাবার করে দিচ্ছি। সে এক মুঠো মাটি ছুঁড়ে দিল সাপটার দিকে। সাপটা রেগে গিয়ে আরো লম্বা হয়ে উঠে মাথা দোলাতে লাগলো। ভরত অনেকটা পিছিয়ে এসে বলল, খুদি, খুদি তুইও সরে আয়, আমি একটা লাঠি আনছি, সরে আয়। ক্ষুদিরাম সে কথা শুনল না। সে সাপটার চারপাশে ঘুরতে লাগলো, যেন সে এক দক্ষ সাপুড়ে। মাঝে মাঝে মাটি ছুঁড়ে আরো রাগিয়ে দিচ্ছে সাপটাকে। সাপটা কিন্তু তেড়ে যাচ্ছে না। ক্ষুদিরাম যেদিকে যাচ্ছে সেও সেদিকে মাথা ঘোরাচ্ছে। ভরত আম গাছটার একটা ডাল ভেঙে নিল। সাপটা পশ্চাৎ অপসারণ করে মাথা ঢুকিয়ে দিল একটা গর্তে। সাপ যতই হিংস্র প্রাণী হোক, আসলে নির্বোধ। শত্রুপক্ষের সামনে থেকে পালাতে গিয়ে সে গর্তের মধ্যে প্রথম ঢোকায় মাথা। খুব দ্রুত সে ঢুকতে পারল না। ক্ষুদিরাম খপ করে চেপে ধরল তার লেজ। ভরত জানে এই ছেলেটা দারুণ দুঃসাহসী ও ডাকাবুকো, কিন্তু এই ধরনের দুঃসাহসিক ছেলেদেরই আকস্মিক বিপদ হয়। সে বলল, ছেড়ে দে, ছেড়ে দে খুদি, খুদি, খুদি ছেড়ে দে না। ক্ষুদিরাম শুনল না। সাপটাকে টেনে বের করে মাথার উপর ঘোরাতে লাগলো বনবন করে। তারপর মাটিতে আছাড় মারল কয়েকবার।
হাড়গোড় ভেঙে সাপটা অক্কা পেয়ে গেছে। এখনো এ বেটা মরেনি, কিন্তু মটকা মেরে পড়ে আছে। এটাকে পুড়িয়ে ফেলতে হবে, না পোড়ালে বিশ্বাস নেই। চেঁচামেচি শুনে ছুটে এসেছে বাগানের মালি। ভরত ক্ষুদিরামের কাঁধে চাপড় মেরে বলল, তুই বীরত্ব দেখাতে গেলি কেন রে? আমার প্রাণ বাঁচিয়েছিস, সেজন্য 20 টাকা তোর প্রাপ্য, তাই না? আমি কিন্তু তবু তোকে কলকাতায় যাওয়ার জন্য টাকা দেব না। আশ্রয়দাতা কেউ না থাকলে তোর বয়সী ছেলে কলকাতায় গিয়ে যে কত কষ্টে পড়বে তা আমি হাড়ে হাড়ে জানি রে। মোটেই আমি টাকার জন্য সাপটাকে মারিনি। আমার বাগানের সাপ দরকার হলে আমি মারব। তোকে এত ক্যারদানি দেখাতে কে বললো? আমাদের এখানে সবসময় যে আগে দেখে সেই সাপ মারার চেষ্টা করে। কার বাগানের সাপ তা নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? তুই আগেও সাপ মেরেছিস এরকম? হ্যাঁ, সাপ দেখলেই আমার মারতে ইচ্ছে করে। তুমি উইয়ের গর্তের এত কাছে বসেছিলে কেন? তুই এসে কথা বলতে শুরু করলি, তাই তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সাপটা ছোবল দিলে মরে যেতে পারতাম, কিন্তু তুই তো আমায় মুশকিলে ফেলে দিলি রে ক্ষুদিরাম। তুই 20টা টাকা চেয়েছিলি, তারপর আমার প্রাণ বাঁচালি। এখন আমি যদি টাকাটা না দিই তাহলে আমি নিমক হারাম হয়ে যাব, তাই না? অথচ টাকাটা দিয়ে তোর ক্ষতি করতেও ইচ্ছে করছে না। শোন, বরং 5টা টাকা দিচ্ছি, তোর বন্ধুদের সঙ্গে পেট ভরে কাঁচাগোল্লা কিনে খা গিয়ে যা। এ কি, সাপ মারার জন্য বকশিস নাকি? আমার 1 পয়সাও চাই না। সেই ভালো, তোর হাতে 5 টাকা দিলেও তুই তা নিয়ে ট্রেনে চেপে বসতে পারিস। বরং আমি নিজে একদিন মিষ্টি কিনে তোকে খাওয়াবো। আর কথা দিচ্ছি, বছর 2 পরে যদি ঠিক মতন লেখাপড়া করিস তাহলে তোকে কলকাতায় বেড়াতে নিয়ে যাব, কেমন? ভরতের কথা শুনে ঠোঁট উল্টে অবজ্ঞার ভঙ্গিতে ক্ষুদিরাম বলল, আমার বয়ে গেছে, আমি মোটেই বেড়াতে যেতে চাই না। ক্ষুদিরাম সাইকেলে উঠতে যাচ্ছে। ভরত আবার বলল, দাঁড়া দাঁড়া, এই সাইকেলটা কার? সাইকেলটার সিটের ওপর দিয়ে একটা সিল্কের কাপড় জড়ানো। এই সাইকেল ভরতের চেনা। সে বলল, এটা তো হেমের সাইকেল, সে তো কারুকে ব্যবহার করতে দেয় না। তুই আনলি কি করে? তুমি কি ভাবছো চুরি করে এনেছি? হেমদাদার কি আর সাইকেল চড়ার ক্ষমতা আছে? পা ভেঙে বিছানায় পড়ে আছে না? সে কি, হেমের পা ভেঙেছে? কবে? তুই এতক্ষণ সে কথা আমাকে বলিসনি। তুমি কি জিজ্ঞেস করেছো? তোমার বন্ধুর পা ভাঙার খবর তুমি জানবে না, তা আমি বুঝবো কি করে? কাল সকালে হেমদাদা নদীর ধার দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিল, মাথাতেও লেগেছে। খুব বেশি না, কিন্তু ডান পায়ের হাড় ভেঙে গেছে। বিকেলবেলা হেমের বাড়ি চলে এলো ভরত। বারান্দায় পা ছড়িয়ে বসে আছে হেম। তার মাথায় পট্টি বাঁধা, ডান পায়ের পাতা ফুলে হাঁড়ির মতন হয়ে আছে, সেখানে চুন হলুদ লাগানো। কথা কাটাকাটি চলছে তার স্ত্রীর সঙ্গে। হেম জেদ ধরে বসে আছে। এই অবস্থাতেও আগামীকাল ভোরের ট্রেনে সে কলকাতা যাবেই যাবে। সত্যেন ও অন্যান্যরা চলে গেছে আজ। হেম একা যাবে। পাশে বসে পড়ে ভরত জিজ্ঞেস করল, কেন বলো তো? কলকাতায় যেতেই হবে কেন? আগে থেকে যাব ঠিক করেছি তাই। কিন্তু এরকম ভাঙা পা নিয়ে কলকাতায় গিয়েই বা তুমি কি করবে? হাঁটতে পারবে না, কোথাও যেতে পারবে না, এ তো পাগলামি। যদি পাগলামি মনে করো তো তাই, তোমার তুমিও বলতে পারো। তবু আমি যাবই, তা নিয়ে অন্য কারোর মাথা ঘামাবার তো দরকার নেই। এরপর হেম দরজার আড়ালে দাঁড়ানো তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, কলকাতায় গিয়ে ভালো ডাক্তার দেখাবো। এখানে কি সেরকম ডাক্তার আছে? সেটা অবশ্য ঠিক, কলকাতায় ডাক্তার দেখালে পা ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি একা ট্রেনে যাবে, হাওড়ায় ট্রেন থেকে নেমে ছ্যাকড়া গাড়ি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে অনেকটা হাঁটতে হয়। তুমি একলা পারবে কি করে? এর চেয়ে ঢের বেশি শক্ত কাজ মানুষকে একা একা করতে হয়, তা বুঝি জানো না? জানি, কিন্তু তোমাকে এই অবস্থায় দেখেও যদি একা যেতে দিই তাহলে আমার নিজেরই মনে হবে যে আমি অমানুষ। সত্যি করে বলো তো হেম, তুমি কি আমায় কলকাতা নিয়ে যাওয়ার জন্যই ইচ্ছে করে পা ভাঙলে? ভরতের কথাটা শুনে হেম প্রায় গর্জন করে উঠে বলল, খবরদার, তুমি যাবে না। তুমি কলকাতায় যেতে চাওনি, আমার জন্য কেন যাবে? আমি তোমার সাহায্য চাই না, তুমি কিছুতেই যাবে না।
যেতে আমাকে হবেই। বুঝলাম নিয়তি আমাকে আবার টানছে কলকাতার দিকে। ওসব নিয়তি টিয়তি বাজে কথা, তোমাকে যেতে হবে না। তুমি বাগান নিয়েই থাকো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি নই। তুমি রাজি হও বা না হও, আমি ট্রেনে চাপলে তুমি আটকাতে পারবে? ন্যায্যভাবেই আমি তোমার সঙ্গে এক কামরায় বসতে পারি। হাওড়া স্টেশনে তোমার পাশাপাশি হাঁটারও অধিকার আছে আমার। তুমি কি পুলিশটাকে বলতে পারবে এই লোকটা কেন যাচ্ছে আমার সঙ্গে? নিজের রসিকতাতে নিজেই হেসে উঠল ভরত। পড়ে রইল নিজের হাতে লাগানো গাছগুলি, না ফোঁটা ফুলের কোলে, কলা গাছের মোচা, পুকুরের মাছ। একটা ছোট ব্যাগে কয়েকটি জামা কাপড় গুছিয়ে নিয়ে ভরত বাগানে এসে দাঁড়ালো। একটা ঝুপসি গাছের পাতার আড়ালে বসে একটা পাখি চোখ গেল বলে ডেকে যাচ্ছে অবিশ্রান্তভাবে। পাখিটাকে দেখা যায় না। কাঠচাঁপা ফুলগাছটাকে ঘিরে গুনগুন করছে দুটো ভোমরা। তালগাছ বেয়ে তরতর করে উঠে যাচ্ছে একটা চেনা কাঠবিড়ালি। কামিনী গাছটার নিচে ঝরে পড়া ফুলগুলি সাদা চাদরের মতন বিছিয়ে আছে। ভরত অস্ফুটস্বরে বলল, বেশি দিন না রে, 3-7 মধ্যেই আমি ফিরে আসছি, কথা দিলাম। একটুও বাতাস নেই। অন্যদিন গাছের পাতাগুলো দুলতে দুলতে কিছু কথা বলে। আজ তারা ভরতকে বিদায় সম্ভাষণ জানালো না। হেমকে নিয়ে ভরত হাওড়া স্টেশনে পৌঁছলো বিকেলের দিকে। হাতে যদিও একটা লাঠি নিয়েছে, তবু হেমের নিজে নিজে হাঁটার ক্ষমতা নেই। ভরত হেমের একটা হাত নিজের কাঁধে তুলে ওর শরীরের ভার অনেকটা কমিয়ে দিয়েছে। আস্তে আস্তে তবু প্রতিটি পদক্ষেপে হেমের মুখ যন্ত্রণায় কুঁকড়ে উঠছে। মুখে সে কোনো শব্দ করছে না। ছ্যাঁকড়া গাড়ির আড্ডার দিকে যেতে যেতে ভরত জিজ্ঞেস করল, দেখেছো, তুমি একা আসতে চাইছিলে, কি করে গাড়িতে গিয়ে উঠতে? হামাগুড়ি দিয়ে যেতাম। এত লোকের ভিড়ের মধ্যে তুমি হামাগুড়ি দিতে? হ্যাঁ, যেতাম। আমি কারুর সাহায্যের তোয়াক্কা করি না। ভরত হেমকে ছেড়ে দিয়ে খানিকটা সরে গিয়ে বলল, দেখি তো কেমন হামাগুড়ি দিতে পারো। হেম সত্যি বসে পড়ল। চারপাশ দিয়ে ব্যস্ত মানুষ ছুটছে। কেউ কেউ কৌতূহলী হয়ে তার দিকে তাকালেও কেউ থামছে না। এর মধ্যে হেম হামাগুড়ি দিতে উদ্যত হলে ভরত দৌড়ে এসে তাকে ধরে ফেলল, জোর করে টেনে তুলল। তারপর ক্ষোভের সঙ্গে বলল, আরে 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 করছো কি? ওঠো ওঠো ওঠো। হেম, তুমি আমাকে এখনো বন্ধু বলে মনে করো না? বন্ধু কি বন্ধুর কাছে সাহায্য চায় না? কি করব বলো ভরত, আমার স্বভাবটাই এরকম। আমি কারোর ওপর কখনো নির্ভরশীল হতে চাই না, অন্যের ব্যাপারেও মাথা গলাই না। এই জন্য আমাকে অনেকে হৃদয়হীন মনে করে। তোমার সম্পূর্ণ হৃদয়ে তুমি দেশ নামে এক ভাবমূর্তিকে দিয়ে বসে আছো, তাই কোনো মানুষকে আর তুমি ভালোবাসতে পারো না। কিন্তু হেম, মানুষ নিয়েই তো দেশ। দেশ আমার কাছে ভাবমূর্তি নয় ভরত। বঙ্কিমবাবুর দেশ জননীও আমার চোখে ভাসে না। আমার কাছে দেশ মানে কোটি কোটি পরাধীন মানুষের অপমানিত, বঞ্চিত, নিপীড়িত মুখ। ভরত একটা ছ্যাঁকড়া গাড়ি করল। প্রথমেই হেমের চিকিৎসার ব্যবস্থা করা দরকার। হেম আগেই বলে দিয়েছে সে হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে রাজি নয়। আগামীকালের প্রতিবাদ সভা সে দেখতে যাবেই। তাহলে কোনো ডাক্তারের কাছে যেতে হয়। ভরতের মনে পড়ল ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা। শশীভূষণ মাস্টারের সঙ্গে সে মহেন্দ্রলালের চেম্বারে কয়েকবার গেছে। জায়গাটা তার চেনা। গাড়ি নিয়ে ভবানীপুরে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। আগে ভরত এই চেম্বারের সামনে প্রচুর রোগীর ভিড় দেখেছিল। এখন মাত্র 2 জন অপেক্ষা করছে। তাদের হয়ে যাবার পর ভরত চেম্বারের মধ্যে প্রবেশ করেই চমকে গেল। চামড়ায় মোড়া গদিওয়ালা যে বড় চেয়ারটিতে বিশালকায় মহেন্দ্রলাল বসতেন, সেখানে এখন বসে আছেন একজন সরু চেহারার মাঝবয়সী ব্যক্তি। পেছনের দেওয়ালে টাঙানো মহেন্দ্রলালের একটি বাঁধানো ছবি।
ডাক্তার মহেন্দ্রলাল সরকার নেই? চেয়ারে বসা ডাক্তারটি চোখ থেকে চশমা খুলে বললেন, আপনারা বুঝি বিদেশি, তাই খবর শোনেননি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমিও ডাক্তার সরকার। ভরত কয়েক মুহূর্ত চুপ করে রইল। ডাক্তাররা অমর নন, তাঁদেরও রোগ ভোগ আছে। মহেন্দ্রলালের বয়সও যথেষ্ট হয়েছিল, তবু তার চলে যাওয়াটা যেন বিশ্বাস্য মনে হয় না। এই ডাক্তার যতক্ষণ হেমের মাথার ক্ষত ও পাটা পরীক্ষা করতে লাগলেন, ভরত বসে বসে ভাবতে লাগলো মহেন্দ্রলালের কথা। অমন প্রবল প্রতাপান্বিত ব্যক্তিত্ব, তাও একদিন শূন্যে মিলিয়ে যায়। একেবারে সব শেষ। মহেন্দ্রলাল প্রথম দিন ভরতকে একটা মন্ত্র শিখিয়েছিলেন। ভরত মনে মনে বারবার সেটা বলতে লাগলো। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে। তাহলে পঞ্চভূত দিয়ে গড়া মানুষের এই শরীরটাই আসল। এই শরীর না থাকলে ব্রহ্মটম্ভ কিছুই থাকে না। ডাক্তারটি মলম লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ বেঁধে দিলেন পায়ে। মাথায় আর কিছু দরকার হলো না। হেমকে 10 দিন টানা শুয়ে থাকতে হবে, বাড়ি থেকে বেরোনোও নিষেধ। এরপর শিয়ালদা অঞ্চলের পূর্ব পরিচিত একটি মেস বাড়িতে হেমকে নিয়ে উঠল ভরত। সৌভাগ্যবশত একতলায় ঘর পাওয়া গেল, তাতে সিঁড়ি ভাঙতে হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। একতলার বড় হল ঘরটিতে মেসের বাসিন্দারা প্রতিদিন সন্ধেবেলা জমায়েত হয়ে গাল গল্প করে। হেম বিছানায় শুয়ে আছে। ভরত শিয়রের চেয়ারে বসে বাইরের সব কথাবার্তাই শুনতে পাচ্ছে। না শুনে উপায় নেই। বাইরের আড্ডাধারীদের কণ্ঠস্বর এমনই উচ্চগ্রামে যে দরজা বন্ধ করলেও সব শোনা যায়। আগের বাড়ি মেসে থাকার সময় আমি অন্য কারুর সঙ্গে মেলামেশা করিনি, কিন্তু খাবার ঘরে কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অনেকের কথা আমার কানে এসেছে। সে সবই অতি সাধারণ কথা, অনেক সময় নিম্ন রুচির কথা। এরা অধিকাংশই অফিস চাকুরে। অফিসের কথা, খাওয়া দাওয়ার কথা, বাজার দর ও স্ত্রী লোকের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে লালসাময় রসিকতা ছাড়া যেন আর কিছুই জানে না। আজ এদের আলোচনার বিষয় শুনে আমার বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সবাই উত্তেজিত বঙ্গভঙ্গ প্রসঙ্গে। কথাবার্তায় বোঝা যাচ্ছে কারুর কারুর বাড়ি পূর্ববঙ্গে, কারুর কারুর হুগলি, মেদিনীপুরে। সকলেই বাংলা ভাগের ঘোর বিরোধী। আগামীকাল টাউন হলের সভাতেও যোগ দিতে অনেকে বদ্ধপরিকর। আজ বৃষ্টি হচ্ছে দেখে কালও যদি বৃষ্টি হয় তাহলে মিছিল পণ্ড হয়ে যেতে পারে, এই নিয়ে সবাই উদ্বিগ্ন। 2-4টি খিস্তি খেউড় যা শোনা গেল তা কোনো নারী সম্পর্কে নয়, লর্ড কার্জন সম্পর্কে। এম বলে বটে এদেশের কোটি কোটি মানুষের মুখে পরাধীনতার অপমান ও বঞ্চনার জ্বালা রয়েছে, কিন্তু আমি তাতে বিশেষ গুরুত্ব দিইনি। ওটা শুধু হেমের মনের কথা। আসলে এদেশের 90% জন মানুষ স্বাধীন না পরাধীন তা নিয়ে মাথাই ঘামায় না। দিব্যি হাসছে, খেলছে, খাচ্ছে দাচ্ছে, বংশবৃদ্ধি করে যাচ্ছে। অনেকেই মনে করে ইংরেজ শাসন ভারতের পক্ষে আশীর্বাদ। মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু সংবাদ শুনে কত লোক কেঁদে ভাসিয়েছে। যারা বঞ্চিত, যারা দরিদ্র, তারা কাছাকাছি কিছু লোককে তাদের দুর্ভাগ্যের কারণ মনে করে। দেশের সামগ্রিক অবস্থা বোঝে না। আজ হঠাৎ এত লোক ইংরেজ সরকারের একটা সিদ্ধান্তের বিরোধী হয়ে উঠল কি করে? বাংলা ভাষার প্রতি ভালোবাসা। বেশিরভাগ শিক্ষিত বাঙালি তো বাংলা ইংরেজি মিশিয়ে একটা জগা খিচুড়ি ভাষা বলে। বাংলা বই বা কজন পড়ে? আর অশিক্ষিত লোকদের ভাষা সচেতনতাই নেই। তবে পরদিন সকালেই মেসের এক ভৃত্য ভরতকে খবর দিল, এ পল্লীর সমস্ত দোকানপাট আজ বন্ধ, কেউ হরতালের ডাক দেয়নি।
তারা নিজেরাই বন্ধ করেছে। বেলা বাড়ার সঙ্গে পথে পথে লোকে লোকারণ্য, সব দিকে কি হয় ভাব। মাঝে মাঝে মিলিত কণ্ঠে ধ্বনি শোনা যায়, বন্দে মাতরম। বন্দে মাতরম। বঙ্গভঙ্গ চাই না, চাই না, চাই না। বঙ্গভঙ্গ হবে না, হবে না। বঙ্কিমবাবুর বন্দে মাতরম গানটি আগে শুনেছে ভরত, কিন্তু তার প্রথম শব্দ নিয়ে এমন স্লোগান সে আগে শুনেনি, কোনো স্লোগানই শুনেনি আগে। এটা শুনতে ভালো লাগছে, বেশ জোরালো এবং আবেগময়। কে বন্দে মাতরম স্লোগান বানাবার নির্দেশ দিল? আগেই শোনা গিয়েছিল প্রথম জমায়েতটি হবে কলেজ স্কোয়ারে, সেখান থেকে মিছিল যাবে টাউন হলের দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই হেম বলল, ব্রাদার, একটা গাড়ি ডাকো, আমি কলেজ স্কোয়ার যাব, প্রথম থেকে সব দেখব। কিন্তু ডাক্তার তোমাকে ঘর থেকে বেরুতেই বারণ করেছেন যে। হেম সে কথায় পাত্তাই দিল না, এক হাতে ঝাপটা দিয়ে বলল, যদি না ডাকো খুঁড়িয়ে খুঁড়িয়েই আমি নিজে যাব। বেলা 2টো বাজে। এর মধ্যেই ঘোড়ার গাড়ি নিয়ে কলেজ স্কোয়ারের দিকে এগোনোই যায় না। সব যানবাহন বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে গিজগিজ করছে মানুষ, অনেকের হাতে কালো পতাকা। গাড়িটাকে অ্যালবার্ট হলের সামনে থামিয়ে রাখা হলো। হেম, এত যে মানুষ আসছে, এত লোক সভায় যোগ দেবে, এদের সংগঠন করলো কে? জাতীয় কংগ্রেস তো সভার ডাক দেয়নি, লোকে এমনি এমনি আসছে। বেশ হয়েছে, এর জন্য দায়ী ইংরেজ সরকার। না বুঝে এই সরকার অতি সাধারণ মানুষদেরও রাজনীতির দিকে ঠেলে দিয়েছে, বাঙালির আঁতে ঘা দিয়েছে। তাই যারা কোনোদিনও রাজনীতি নিয়ে মাথা ঘামাতো না, তারাও এখন নেমে পড়েছে রাস্তায়। ছাত্রদের সংখ্যাই তো বেশি দেখছি, ছাত্ররাই ভিড় সামলাচ্ছে। ছাত্ররাই তো আসল শক্তি। ছাত্ররা খেপে উঠলে এই আন্দোলন দীর্ঘদিন চলবে। সাধারণ মানুষের সংসারের চিন্তা থাকে, তাতে প্রতিবাদ প্রতিরোধ তারা বেশি দিন টেনে নিয়ে যেতে পারে না। কিন্তু ছাত্ররা অদম্য, তারা ইচ্ছে করলে সারা দেশের জীবনযাত্রা অচল করে দিতে পারে। আমি একসঙ্গে এত মানুষ আগে কখনো দেখিনি। কোনো সংগঠন নেই, তবু অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে। আন্দোলনটা টেনে নিয়ে যেতে হলে এরপর আমাদেরই সংগঠনের কাজে লাগতে হবে। বঙ্গভঙ্গ দেখছি সত্যি সাপে বর হলো। ইস, এই সময় আমার পাটা ভাঙল। বন্দে মাতরম। বঙ্গভঙ্গ চাই। একটু পরে মিছিল চলতে শুরু করল। মুহুর্মুহু গর্জন শোনা যেতে লাগল। কালো পতাকা ছাড়াও কারুর কারুর হাতে রয়েছে নীল রঙের ফেস্টুন, তাতে লেখা বাংলা অখণ্ড। রাস্তার এক এক জায়গায় সার দিয়ে দাঁড়িয়ে আছে গোর্খা পুলিশ, মধ্যে মধ্যে গোরা সার্জেন্ট। ছাত্ররা তাদের দেখে প্রবল উৎসাহে নাচতে শুরু করছে, কেউ কেউ টিটকিরি দিচ্ছে। এসব দেখে ভরত শুধু ভাবছে, এত ভয়, জমে থাকা ভয়, সব ভয় ভেঙে গেল কি করে? গাড়িটা চলেছে মিছিলের পেছনে পেছনে। ভরত অনেকখানি শরীর বাইরে ঝুঁকিয়ে দেখে দেখে বর্ণনা দিয়ে যাচ্ছে। একটু পরে হেম বলল, আমার দুর্ভাগ্য, আমি এই ঐতিহাসিক পদযাত্রায় অংশ নিতে পারলাম। কিন্তু তুমি কেন গাড়িতে বসে থাকবে? নামো, হাঁটো ওদের সঙ্গে। ভরত নেমে পড়ে মিছিলে যোগ দিল। কত রকমের মানুষ একসঙ্গে হাঁটছে। কারুকে কারুকে দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের লোক। তাদের পাশাপাশি কেরানি, দোকানদার বা ফেরিওয়ালা শ্রেণী। ছাত্রদের সঙ্গে মিশে আছে শিক্ষক, অধ্যাপক। মিছিলের মাঝামাঝি একজন দীর্ঘকায় ব্যক্তি সবাইকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বন্দে মাতরম ধ্বনি দিচ্ছে। তার দিকে সকলেরই চোখ পড়ে। অত্যন্ত সুদর্শন, শালপ্রাংশু, মহাভুজ ব্যক্তিটিকে বাঙালি বলে মনেই হয় না। তবে কি অবাঙালিরাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে? কথায় কথায় জানতে পারলাম ওই ব্যক্তিটি বাঙালিই বটে। ওর নাম রমাকান্ত রায়, সদ্য জাপান থেকে শিক্ষা সমাপ্ত করে ফিরেছেন। মিছিলে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু একজন দাড়িওয়ালা মৌলবী মহা উৎসাহে সকলের সঙ্গে গলা মেলাচ্ছেন। সকলেই এঁকে চেনে,
ইনি মৌলভী লিয়াকত হোসেন। টাউন হলের কাছে পৌঁছে দেখা গেল অন্যদিক থেকে আরও মিছিল এসে সে স্থানটি এর মধ্যেই এক জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ। এই শহরের ইতিহাসে আগে কখনো একসঙ্গে এত মানুষ পথে নামেনি, একই উদ্দেশ্য নিয়ে এক জায়গায় মিলিত হয়নি। এত কলকোলাহলের মধ্যে মিটিং হবে কি করে? অথচ একটা মিটিং হওয়ার খুবই প্রয়োজন আছে। শুধু প্রতিবাদ নয়, আন্দোলন চালিয়ে যাওয়ার পথ নির্দেশ চায় সাধারণ মানুষ, এবং সেই নির্দেশ কোনো মান্যগণ্য নেতার মুখ থেকে শোনাই কার্যকর হবে। বড় দরের নেতার অভাব নেই, অনেক রাজা মহারাজাও এখানে সমবেত হয়েছেন, কিন্তু এমন কে আছেন যার কণ্ঠস্বর এত সহস্র মানুষ শুনতে পাবে? তা অসম্ভব। নেতারা দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে এক অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন। মিটিং হবেই, তবে একটি নয়, 3টি, এবং তা চলবে একযোগে। টাউন হলের দোতলার হলঘরে একটি, একতলায় একটি, এবং সামনের মাঠে একটি। 3টি সভাতে যাতে একই রকম ঘোষণা হয় তাও ঠিক করে নিলেন 3 সভাপতি। কাশিমবাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী প্রথম সভার সভাপতি, অন্য দুটির ভূপেন্দ্রনাথ বসু ও অম্বিকাচরণ মজুমদার। অনেক দুঁদে উকিল ব্যারিস্টার রয়েছেন তাদের পাশে। সবিস্তারে পটভূমিকা আলোচনা করার পর মূল প্রস্তাব দাঁড়ালো 2টি। বাংলাকে ভাগ করার জন্য সরকারের অযৌক্তিক আইন প্রত্যাহার করতে হবে। যতদিন না প্রত্যাহার করা হয় ততদিন চলবে প্রতিরোধ আন্দোলন, আর প্রতিরোধের প্রধান অস্ত্র বয়কট। কেউ বিদেশি দ্রব্য কিনবে না, কেউ বিদেশি পণ্য ব্যবহার করবে না। বক্তৃতার মাঝে মাঝেই জনতা তুমুল হর্ষধ্বনি করতে লাগল। বয়কট ঘোষণার সঙ্গে সঙ্গে সকলে হাততালি দিয়ে উঠল। সেই শব্দ যেন পৌঁছে গেল শহরের অন্য প্রান্ত পর্যন্ত। বঙ্গভঙ্গ চাই না, চাই না, বঙ্গভঙ্গ হবে না, হবে না, হবে না। ব্রাদার, শুধু সমর্থন করলে হবে না, এখনই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তোমার পায়ের বিলিতি জুতো খুলে ফেলো। জুতো খুলে মানে খালি পায়ে যাব? হ্যাঁ, জুতো খুলে শূন্যে ছুড়ে দাও। ভরত 2 লাফে ঘোড়ার গাড়ির ওপর উঠে দাঁড়াল। পা থেকে জুতো খুলে চিৎকার করে বলল, বন্ধুগণ, বিদেশি বর্জন এখন থেকেই শুরু হোক। এই আমি আমার বিলিতি জুতো ত্যাগ করলাম। অমনি হাজার হাজার লোক নিজেদের জুতো ছোঁড়াছুঁড়ি শুরু করল। অনেকে খুলে ফেলল গায়ের জামা। সামনের একটা গোলা থেকে খড় পাটকাঠি টেনে এনে তৈরি হলো লর্ড কার্জানের মস্ত এক কুশপুত্তলিকা। তাতে আগুন ধরিয়ে দেবার পর এতগুলি কণ্ঠের বন্দে মাতারম ধ্বনি যেন বিদীর্ণ করে দিল গগন। জনকণ্ঠের সেই গর্জন বড়লাট ভবন থেকে শোনা যায়। লর্ড কার্জন গোয়েন্দা মারফত 10 মিনিট অন্তর মিছিল ও সমাবেশের খবর নিচ্ছেন। তার মুখমণ্ডলে উদ্বেগের চিহ্ন মাত্র নেই, বরং হাসছেন। তিনি তো জানেনই এ বঙ্গে বালখিল্যদের দাপাদাপি 2-4 দিন চেঁচালেই ওদের গলা ভাঙবে, তারপর চুপ করে যাবে। এই দুর্বল অক্ষম জাতির সাধ্য আছে সরকারের নীতি বদলাবার? টাউন হলের সভার গর্জন যখন প্রবলতর হল, তখন কার্জন পাশ ফিরে ফ্রেজারকে সকৌতুকে বললেন, Conceive the house. They will almost slay me in Bengal. বাড়ির চৌহদ্দির মধ্যেই একটা অস্থায়ী মন্দির বানিয়েছে অরবিন্দ। দেখতে সাধারণ কুটিরের মতন। তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বগলা মূর্তি। সোনায় মোড়া এই মূর্তিটি অরবিন্দ নিজ ব্যয়ে প্রস্তুত করিয়েছেন। সিংহাসনে উপবিষ্টা এই দেবী পীতবর্ণা, পীত আভরণ ও পীত বর্ণমালা পরে আছেন গলায়। একজন ব্রাহ্মণ পূজারী নিযুক্ত হয়েছে। তাছাড়া অরবিন্দ নিজে প্রতিদিন অতি ভোরে উঠে স্নান সেরে নিয়ে এই দেবী মূর্তির সামনে ধ্যানে বসেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তখন যেন তাঁর বাহ্য জ্ঞান থাকে না।
দুপুরবেলা কলেজে পড়াতে যান বটে, কিন্তু সন্ধ্যের পরই আবার সেই কুটিরে বসে পূজারীটির নির্দেশে তন্ত্রমতে সাধনা শুরু করেন। ব্রাহ্ম পরিবারের সন্তান, প্রায় আবাল্য ইংল্যান্ডে লালিত পালিত অরবিন্দ এখন ঘোরতর হিন্দু। শরীর মন থেকে বিলিতি গন্ধ পুরোপুরি মুছে ফেলতে চান। মাঝে মাঝেই শরীরে ছাই মাখা জটাজুটোধারী যোগীরা আসেন তাঁর কাছে। তিনি নিভৃতে শাস্ত্র আলোচনা করেন তাঁদের সঙ্গে। বরোদায় অরবিন্দর পরিচিত দু একজন ব্যক্তি আগে মাঝে মাঝেই গল্পগুজব করতে আসতেন এ বাড়িতে। কাব্যশাস্ত্র নিয়ে তর্ক বিতর্কও হতো। পেয়ালার পর পেয়ালা চা ও প্রচুর সিগারেটের ধোঁয়া উঠত। এখন তারা এসে অরবিন্দকে প্রায় সব সময় পূজার ঘরে দেখে নিরাশ হয়ে ফিরে যায়। হিন্দুর ছেলে আবার স্বধর্মে ফিরে এসেছে, এতে বিস্ময়ের কিছু নেই। তবু কয়েকজন বলা বলি করেন যে হিন্দু ধর্মে এত দেবদেবী থাকতে অরবিন্দ হঠাৎ ভয়ঙ্করী বগলামূর্তি পূজায় মেতে উঠলেন কেন? দশমহাবিদ্যার অন্তর্গত এই বগলামুখী দেবীর আরাধনা সাধারণত গৃহস্থ বাড়িতে হয় না। তান্ত্রিকেরা এই মূর্তির সামনে সাধনা করেন শত্রুবধের জন্য। অরবিন্দ ঘোষের তেমন শত্রু কে? এই নিরীহ, শান্ত, লাজুক, মৃদুভাষী অধ্যাপকটির কোনো শত্রু থাকতে পারে বলে বিশ্বাসই হয় না। ব্যক্তিগতভাবে অরবিন্দর কোনো শত্রু নেই। মাতৃস্নেহ বঞ্চিত অরবিন্দ এই দেশকেই মা বলে মেনেছেন। দেশের শত্রুই আমার চিরশত্রু। যতদিন না এই শত্রুকে বিতাড়িত করা যায় ততদিন আমার মনে এক ফোঁটা শান্তি নেই। আমার এই যে ধর্মাচরণ, তা নিছক নিজের আত্মিক উন্নতির জন্য নয়, দেশ জননীকে পরাধীনতা থেকে মুক্ত করাই আমার পরম উদ্দেশ্য। কয়েক বছর আগে বারিন ও যতীনের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের প্রয়াস ব্যর্থ হয়ে গেছে। অরবিন্দ তবু হাল ছেড়ে দেননি। অনেক ভেবে চিনতে তিনি বুঝেছেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ বা ধর্মভীরু। সাধারণভাবে ডাক দিলে অনেকে সমবেত হবে না, দু চারজন এলেও দলাদলি ঝগড়া শুরু করবে। কিন্তু ধর্মের নামে অনেককে একত্র করা যায়। ধর্মের নামে অনেক মানুষে যে কোনো শপথ নিতেও প্রস্তুত। অরবিন্দ অনেক দিন থেকেই বঙ্কিমচন্দ্রের ভক্ত। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র দশপ্রহরণধারিণী দুর্গার মূর্তি বর্ণনা করেছেন। সেই মূর্তির পদতলে বসে সংগঠিত হয়েছে সন্তান সৈন্যদল। অরবিন্দ দুর্গার বদলে বগলামুখী দেবীকে বেছে নিয়েছেন। তার কারণ এই দেবী আরো হিংস্র, আরো ক্ষিপ্র। আনন্দমঠ প্রায় একটি কল্পিত কাহিনী। তবে আমি চাই কোনো গোপন স্থলে সত্যি সত্যি একটা ভবানী মন্দির প্রতিষ্ঠিত হোক। সেখানে সাধনা আরাধনার সঙ্গে সঙ্গে শত শত যুবককে দেওয়া হবে অস্ত্র শিক্ষা। দেবী মূর্তির সামনে দেশের জন্য জীবন দান করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে। তারপর ছড়িয়ে পড়বে বিপ্লবের আগুন। এই পরিকল্পনা নিয়ে অরবিন্দ ভবানী মন্দির নামে একটি পুস্তিকা লিখতেও শুরু করেছেন। বারিন এখন এখানেই থাকে, মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার ফিরে আসে। কাজকর্ম কিছু করে না, তবে বারিনের লঘু স্বভাবের কিছুটা বদল হয়েছে। সে অনেক বইপত্র পড়ে, কিছু লেখালেখিও করে। বাড়িতে কোনো নারী না থাকলে সংসারের স্ত্রী থাকে না। বিবাহ করলেন বটে, তবু অরবিন্দর বিবাহিত জীবন ঠিক পরিপূর্ণতা পেল না। মৃণালিনী থাকতে চান না বরোদায়। বাপের বাড়িতেও মৃণালিনীর স্বস্তি নেই। কেউ কেউ তাঁর স্বামীর নামে আভাসে ইঙ্গিতে খোঁটা দেয়। সবাই বলে, মৃণালিনীর স্বামী প্রকাণ্ড বিদ্বান ও অসাধারণ পুরুষ, কিন্তু তিনি সারা জীবন বড়দার মতন একটি ছোট জায়গায় অধ্যাপকগিরি করে যাবেন। এতে অসাধারণত্ব কোথায়? কলকাতায় এলে অন্য চাকুরিতে কত উন্নতি হতে পারত। আরে অরবিন্দর উন্নতির কোনো চেষ্টাই নেই। অধ্যাপকগিরিতে কতই বা উপার্জন হবে? মৃণালিনী অভিযোগ জানিয়ে চিঠি লেখেন। সে চিঠি পড়ে হাসতে হাসতে মাথা নাড়েন অরবিন্দ। উন্নতি? না, কোনোদিন হবে না।
আমার মাথায় যে একটা পোকা ঢুকে আছে। চাকরির উন্নতির চেষ্টা করার জন্য আমি জন্মাইনি। স্ত্রীকে বোঝাবার জন্য অরবিন্দ একদিন একটা লম্বা চিঠি লিখলেন। প্রিয়তমে মৃণালিনী, তুমি যেরকম উন্নতি চাও তা আমার হবে কি করে? আমার মাথায় যে 3টে পাগলামি আছে। প্রথম পাগলামি হচ্ছে নিতান্ত সাধারণ মানুষের মতন খেয়ে পড়ে থেকে আমার উপার্জনের বাকি টাকা আমি দেশের অভাবগ্রস্ত লোকেদের মধ্যে বিলিয়ে দিতে চাই। এ দেশে আমার 30 কোটি ভাই বোন আছে। তাদের মধ্যে অনেকে অনাহারে মরছে, অধিকাংশই দুঃখ কষ্টে জর্জরিত হয়ে কোনো রকমে টিকে থাকে। তাদের হিত করব না? দ্বিতীয় পাগলামিটা সম্প্রতি আমার ঘাড়ে চেপেছে। যে কোনো উপায় ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করতে হবে। ঈশ্বর যদি থাকেন তবে তাঁর অস্তিত্ব অনুভব করার, তাঁর সঙ্গে সাক্ষাৎ করবার কোনো না কোনো পথ অবশ্যই থাকবে। আর সেই পথ যতই দুর্গম হোক, আমি সেই পথে যাবার জন্য দৃঢ় সংকল্প করে বসেছি। আর তৃতীয় পাগলামিটা কি জানো? অনেক লোকই স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলো মাঠ, ক্ষেত, বন, পর্বত, নদী বলে জানে। আমি স্বদেশকে মা বলে জানি। ভক্তি করি, পূজা করি। মায়ের বুকের ওপর বসে যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয়, তাহলে ছেলে কি করে? নিশ্চিন্তভাবে খাওয়া দাওয়া করতে বসে? স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ প্রমোদ করতে বসে? না মাকে উদ্ধার করার জন্য দৌড়ে যায়? আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করার বল আমার আছে। শারীরিক বল নয়, তলোয়ার বন্দুক নিয়ে আমি যুদ্ধ করতে যাচ্ছি না। জ্ঞানের বল। ক্ষাত্র তেজই একমাত্র তেজ নয়, ব্রহ্ম তেজও আছে। সেই তেজ জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। শেষ দিকটা একটু ধোঁয়াটে করে রাখলেন অরবিন্দ। শুধু জ্ঞান নয়, তিনি যে তলোয়ার বন্দুক নিয়েও যুদ্ধ করার পক্ষপাতী সে কথা আর জানালেন না। মৃণালিনীর পিতা সরকারের উচ্চপদস্থ কর্মচারী। কোনো ক্রমে এই চিঠি তাঁর হাতে পড়লে বিপর্যয় হতে পারে। বারিনের তেমন পুজো আচ্চাই মতি নেই। দাদার ধর্মাচরণ সে খানিকটা কৌতূহলের চোখে দেখে। দাদার সঙ্গে ইদানিং কথাবার্তারও সুযোগ ঘটে না। একদিন সে অরবিন্দকে বলল, শেষদা, তুমি পায়োনিয়ার পত্রিকাটা পড়েছ? সত্যি সত্যি বাংলা দুভাগ হয়ে যাচ্ছে। তাই নিয়ে কলকাতায় ধুমধুমার কাণ্ড শুরু হয়েছে। অরবিন্দ কাগজ পড়েননি, কিন্তু কলেজ লাইব্রেরিতে এই আলোচনা শুনে এসেছেন। অন্য অধ্যাপকরা বলা বলি করছে যে বাঙালিরা সরাসরি ইংরেজ বিরোধিতায় নেমে পড়েছে। সমস্ত বিদেশি দ্রব্য বর্জন শুরু হয়ে গেছে। ইংরেজদের দোকানপাটে কেউ যায় না, বয়কটের ডাক দেওয়া হয়েছে। কেউ বিদেশি পোশাক পরে রাস্তায় বেরুলেও অন্য লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এমনকি ছাত্ররাও বলে দিয়েছে তারা সরকারি স্কুল কলেজে আর পড়তে যাবে না। এমন কাণ্ড ভূভারতে কখনো হয়নি। বাঙালিরা এত সাহস পেল কি করে? কথাগুলো মনে করে অরবিন্দ ভাইকে জিজ্ঞেস করলেন, বারিন, এই আন্দোলন কারা চালাচ্ছে? পেছনে কোন দল আছে? সব কাগজেই এই আন্দোলনের খবর ছাপছে। কোনো দলের তো উল্লেখ দেখি না। কংগ্রেস থেকে কোনো প্রস্তাব নেওয়া হয়নি। কোনো কোনো নেতা অবশ্য প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন, কেউ কেউ আড়ালে আছেন। সুরেন বাণুজ্যকে তো জানোই, যতটা নরম ততটা গরম হতে পারেন না। স্বদেশী আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষপাতী, কিন্তু ছেলেরা সরকারি স্কুল কলেজ বর্জন করুক তা তিনি চান না। অবশ্যই বর্জন করা উচিত। ওসব জায়গায় তো গোলামির শিক্ষা দেওয়া হয়। ওরকম শিক্ষা না পেলেও ক্ষতি নেই। একটা কাগজে একটা অদ্ভুত ঘটনা লিখেছে। বাগবাজারের একটা বাড়িতে একটা 6 বছরের ছেলের খুব অসুখ। তার বাবা ডাক্তার ডেকে এনে দেখাবার পর তাকে যেই ওষুধ খাওয়াতে গেছেন, অমনি ছেলেটা চিৎকার করে উঠল, না, বিদেশি ওষুধ খাবো না, কিছুতেই খাবো না, কবিরাজি ওষুধ খাবো। ওইটুকু ছেলেও যদি এরকম কথা বলে, তাহলে ব্যাপারটা কতখানি ছড়িয়েছে ভেবে দেখো। অরবিন্দ খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। ইদানিং তিনি সিগারেট কম খান, ব্র্যান্ডি পানও কমিয়ে দিয়েছেন। চোখ বুজে বসে রইলেন, যেন ধ্যানমগ্ন অবস্থা। তারপর চোখ খুলে বললেন, কলকাতায় এরকম কাণ্ড ঘটছে, তুই এখানে বসে থেকে কি করবি? তুই কলকাতায় চলে যা। আমিও সেই কথাই ভাবছিলাম। মনটা উতলা হয়ে আছে।
বয়কট আন্দোলন সচক্ষে দেখতে চাই। শুধু দেখলে চলবে না, পুরনো সঙ্গী সাথীদের আবার জোগাড় কর। আন্দোলন যেন ঝিমিয়ে না পড়ে, সবসময় তাতিয়ে রাখতে হবে। শেষদা, তুমি যাবে না? মানে তোমার যেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করছে অবশ্যই। মনের মধ্যে একটা নির্দেশ পেয়েছি, বড়দা ছেড়ে আরো বৃহত্তর কেন্দ্রে আমাকে যেতে হবে। এখানকার সবকিছু গুটিয়ে ফেলার ব্যবস্থা করি। কলকাতার আন্দোলন আরো জোরদার হলে আমি অবশ্যই গিয়ে উপস্থিত হব। তুই কাল পরশুই রওনা হ। কলকাতায় গিয়ে থাকবো কোথায়? প্রথমে গিয়ে আমার শ্বশুর বাড়িতেই উঠতে পারিস, তারপর অন্য আস্তানা খুঁজে নিবি। শেষদা, আমি আরেকটা কথা ভাবছিলাম, নিজেদের একটা কাগজ বার করলে কেমন হয়? এখন প্রকাশ্যেই অনেক কথা ঘোষণা করা দরকার। সেও খুব ভালো কথা। দেখ যদি পারিস। একা তো কাগজ চালানো যায় না, দলবল জোগাড় করতে হবে। দুটো কাগজ বার করা দরকার, একটা ইংরেজি, একটা বাংলা। বারিন কলকাতায় পৌঁছল বেলা 11টায়। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। জাহাজ চলাচলের জন্য হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয়েছে, এখন ওপারে যাওয়া যাবে না। যাত্রীরা গঙ্গার ধারে ভিড় করে আছে। ফেরিওয়ালারা চিনেবাদাম, ফুটকড়াই, গোলাপি রেউড়ি বিক্রি করছে ঘুরে ঘুরে। এক জায়গায় গোটা চারেক যুবক, মনে হয় কলেজের ছাত্র, তারা গান জুড়েছে সমস্বরে। তাদের খালি পা, পরনে ধুতি, ঊর্ধ্বাঙ্গে জামা নেই, শুধু একটা চাদর জড়ানো। বারিন কৌতূহলী হয়ে সেখানে গিয়ে উঁকি দিল। ভদ্রবংশের ছেলেদের এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে আগে আমি কখনো দেখিনি। গানটাও নতুন, অশ্রুতপূর্ব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটির সরল আবেগ সোজাসুজি বুকে এসে ধাক্কা দেয়। এ গানের সুরেও যেন বাংলার বাতাস হিল্লোলিত হচ্ছে। বারিন পাশের এক ব্যক্তিকে জিজ্ঞেস করল, মশাই, এই গানটি কার রচনা? জানেন না? কবিবর রবীন্দ্রবাবু বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গানটি লিখে দিয়েছেন। বারিন বিস্মিত হল। রবীন্দ্রবাবুর কিছু কিছু গান সে আগে শুনেছে। সেগুলি ভক্তিগীতি কিংবা প্রেম গীতি। প্রধানত ব্রাহ্মণরাই তার গান গায়। এখন তার গান রাস্তায় ছড়িয়ে গেছে। একটু পরে বারিন নিজেই অস্ফুট স্বরে গাইতে লাগলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ব্রিজ যুক্ত হয়, বারিন চলে এলো এপারে। সঙ্গে মালপত্র বিশেষ নেই, সে হেঁটেই যাবে। কিছু দূর যাবার পর বড় বাজারে সে দেখল আর এক দৃশ্য। একটা মস্ত বড় দোকানের সামনে ভিড় জমে আছে। একদল তরুণ হাতে হাত ধরে শৃঙ্খল রচনা করে ঘিরে আছে সেই দোকান। কোনো খরিদ্দারকে ভিতরে প্রবেশ করতে দেবে না। দোকানের কর্মচারীরা পাংশু মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। লাঠি হাতে দুজন সেপাইও রয়েছে ভিড়ের পেছনে। এখানেও মাথায় গেরুয়া পাগড়ি বাঁধা একজন লোক নেচে নেচে গান জুড়েছে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। গানের মাঝখানেই ছুটতে ছুটতে চলে এলো আরো কয়েকজন সেপাই, সঙ্গে একজন গোরা পুলিশ। হটো 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 বলে ভিড় সরিয়ে ভেঙে দিল সেই মানব শৃঙ্খল। জনতা কোনো প্রতিবাদ করল না, সরে গেল একটু দূরে। অনেক বক্তৃতার চেয়েও একটি গানের আবেদন বেশি তীব্র। লোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছে, কেউ কেউ সুরে সুর মেলাচ্ছে নিজেদের গলায়। একটা গান শেষ হলেই অনুরোধ আসছে, বাবা চমৎকার চমৎকার, আরেকটা। দোকানের সামনেটা পরিষ্কার হয়ে যাওয়ার পর একজন মাত্র খরিদ্দার এগিয়ে গেল সেদিকে। লোকটার পরনে ঠেঙো ধুতি, গায়ে চায়না কোট। সে দোকানের সিঁড়িতে পা দেওয়া মাত্র এদিকের জনতা চেঁচিয়ে উঠল, লোকটা ঘুরে দাঁড়িয়ে হাত জোড় করে কম্পিত গলায় বলল,
বাবা সকল, আমাকে মাফ করে দাও। আমার কন্যা দায়। আজ বাদে কাল মেয়ের বিয়ে, জামাইয়ের একখানাও ধুতি কেনা হয়নি। জামাইকে বিলিতি ধুতি দিতে হবে? কন্যা বুঝি মেম সাহেব? বিবাহের বস্ত্র কি আজে বাজে দেওয়া যায়? ইয়ে মানে দিশি ধুতি বা পাই কই, কোনো দোকানে মেলে না। পটলডাঙ্গার স্বদেশী ভান্ডারে চলে যান, সেখানে অনেক গুজরাটি ধুতি মজুত করা আছে। এবারের মতো একখানা ভালো ধুতি কিনতে দাও বাবা সকল। মেয়ের মাকে কথা দিয়ে এসেছি। ম্যানচেস্টারের ধুতিটি ভালো ধুতি কে বলেছে? বরকে বিলিতি ধুতি পরালে পুরুত মন্ত্র পড়তে রাজি হবে না। আপনার বাড়িতে ধোপা নাপিত কেউ যাবে না। শালিরা বরের কাঁচা খুলে দেবে। সবাই হো হো করে হেসে উঠল। লোকটি করুণভাবে একবার দোকানের দিকে তাকিয়ে নেমে এলো গুটি গুটি। অমনি মুহুর্মুহু করতালি। একদল লোক ছুটে গিয়ে লোকটিকে কাঁধে তুলে নাচতে লাগল। রাস্তায় কয়েক পা যেতে না যেতেই এই রকমই দৃশ্য। সারা শহরে যেন একটা উৎসব লেগে গেছে। কলকাতার এই রূপ আমি আগে কখনো দেখিনি। কোথাও কোথাও কৌতুক রস বেশি গাঢ়। বিলিতি পাম্প শু পরে সেজেগুজে যাচ্ছেন এক ভদ্রলোক। একদল ছেলে তাকে ঘিরে ধরে নেচে নেচে হাততালি দিতে লাগলো। অন্য পথচারীরা থমকে গিয়ে হাসছে। শেষ পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ভদ্রলোক পা থেকে জুতো জোড়া খুলে ফেললেন। তাতেও সন্তুষ্ট না হয়ে ছেলেরা বলতে লাগলো, জামাটাও তো বিলেতি, আর ওই রিস্ট ওয়াচ। এই বয়কটের সময়ই ঠিকমতো অনুভব করা গেল ইংরেজদের শোষণের স্বরূপ। পায়ের জুতো থেকে মাথার চিরুনি পর্যন্ত বিলেত থেকে আমদানি করতে হতো। দেশে কিছু কিছু যাও বা তৈরি হয়, তা প্রায় ব্যবহারের অযোগ্য। এদেশে কলকারখানা বা শিল্প স্থাপনে ইংরেজ আগ্রহী নয়, তাতে তাদের মুনাফায় টান পড়বে। গায়ে মাখা সাবান থেকে দেশলাই, সব বিলিতে। ট্রেনে চাপো, ট্রামে ওঠো, ইংরেজকে পয়সা দাও। একটা দোকানের পিকেটিং থেকে বেরিয়ে এসে একদল যুবক বলল, চল জোড়াসাঁকো ঘুরে আসি। রবিবাবু যদি নতুন গান বাঁধেন, সেটা শিখতে হবে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে প্রতিদিনই দলে দলে লোক আসে। তারা রবীন্দ্রনাথের গান চায়। তার গান গেয়ে ও শুনিয়ে জোরদার হয় আন্দোলন। পাড়ায় পাড়ায় গানের স্কুল খোলা হয়েছে। সেই স্কুলে শেখানো হচ্ছে এইসব গান। বঙ্গভঙ্গ প্রস্তাব যখন ওঠে, তখন রবীন্দ্রনাথ বিশেষ সাড়া দেননি। প্রতিবাদ সভা ও মিছিল শুরু হয়ে গেল। তার কোনোটিতেই যোগ দেননি রবীন্দ্রনাথ। এই প্রস্তাবের বিরুদ্ধে কলমও ধরেননি। তার এই অমনোযোগ অনেককে বিস্মিত করেছিল। এই সময় অন্য ব্যাপারেও ব্যস্ত থাকতে হয়েছে রবীন্দ্রনাথকে। বছরের গোড়ার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিতা দেবেন্দ্রনাথ। 87 বছর বয়স হলেও দেবেন্দ্রনাথের মৃত্যু শুধু 3টে ব্রাহ্ম সমাজেই নয়, সারা বাংলাতেই মহাগুরু নিপাতের মতন। দেবেন্দ্রনাথ তাঁর শেষ উইলে এক্সিকিউটর হিসেবে অন্য জীবিত পুত্রদের বাদ দিয়ে শুধু রবীন্দ্রনাথকেই নিযুক্ত করেছেন। সঙ্গে আর 2 নাতি, দীপেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ। কনিষ্ঠ পুত্র ছাড়া অন্য পুত্রদের ওপর ভরসা রাখতে পারেননি পিতা। এজন্য সম্পত্তির হিসেব নিকেশ, জোড়াসাঁকোর অত বড় বাড়ির ব্যবস্থাপনা, এ সব নিয়ে রবীন্দ্রনাথকে মাথা ঘামাতে হয়েছে। সঙ্গে আরও 2 নাতি, দীপেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ। ত্রিপুরার রাজপরিবারে একটা সংকট ঘনিয়ে এসেছিল, তা থেকেও বিযুক্ত হতে পারেননি রবীন্দ্রনাথ। মহারাজ রাধাকিশোর তার বিশেষ স্নেহের পাত্র। মহারাজও রবীন্দ্রনাথের পরামর্শের ওপর নির্ভর করেন। এর মধ্যে শরীরও বিশেষ ভালো নয়। অর্শের ব্যথা শুরু হয়েছে, তাই নিয়েও শান্তিনিকেতনে যাতায়াত তো আছেই। মাঝে মাঝে গিরিডিতে গিয়ে থাকলে স্বাস্থ্য ভালো বোধ করেন। গিরিডির জল বাতাস সুস্থতা এনে দেয়। বঙ্গভঙ্গ সত্যি সত্যি কার্যকর হচ্ছে দেখে রবীন্দ্রনাথ হঠাৎ যেন গা ঝাড়া দিয়ে উঠলেন। বাংলা সত্যি খণ্ডবিখণ্ড হবে, এ কি সত্যি সম্ভব? বাঙালি তা মেনে নেবে? বাঙালির মধ্যে যে একটা জাতীয়তাবোধ জেগে উঠেছে, সেটা ভেঙে দেওয়াই ইংরেজদের উদ্দেশ্য। শাসন কার্যের সুবিধের জন্য বেঙ্গল প্রেসিডেন্সির মতন অত বড় একটা রাজ্যকে ভাগ করতে হলে
বিহার ও ওড়িশাকে পৃথক করে দেবার যুক্তি বোঝা যায়, কিন্তু বাংলা ভাষাভাষী জেলাগুলিকে কেন জুড়ে দেওয়া হবে আসামের সঙ্গে? স্যার হেনরি কটন ইংরেজ সরকারের এই দক্ষ প্রশাসক ছিলেন। তিনিও বলেছেন, এই বঙ্গভঙ্গ অন্যায়, এ যেন বাঙালির ঐক্যের মূলে কুঠারাঘাত, বাংলা ভাষার প্রসারের বিরুদ্ধতা। রবীন্দ্রনাথের মনে প্রবল প্রতিবাদ গুমড়ে উঠল। শান্তিনিকেতনে এক নির্জন রাত্রে তাঁর বুক থেকে উৎসারিত হল অন্যরকম গানের কলি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিলাইদহের গগন হরকরা নামের ডাকপিয়নটি প্রায়ই তাঁকে গান শোনাত। তার একটি গান, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই সুরটি রবীন্দ্রনাথের খুব পছন্দ হয়েছিল। সেই সুর লাগিয়ে দিলেন সোনার বাংলা গানটিতে। দুই একজনকে শোনাবার পরই গানটি মুখে মুখে ছড়িয়ে গেল। তার আর কোনো গান এত দ্রুত জনপ্রিয় হয়নি। মিছিলে মিছিলে শোনা যায় এই গান। এরপর গিরিটিতে গিয়ে রচনা করতে লাগলেন একটার পর একটা দেশাত্মবোধক গান। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। এরকম আরো অনেক গান। প্রতিবাদ আন্দোলন বা বিপ্লবের সময় যে যার নিজস্ব অস্ত্র হাতে তুলে নেবে। কবির অস্ত্র তাঁর কবিতা। কলমের বদলে তাঁর অপটু হাতে বন্দুক মানায় না। তবু কবিকেও কখনো কখনো রণক্ষেত্রে যেতে হয় সভা সমিতিতে, মিছিলে। এখন আর সভা সমিতির ডাক উপেক্ষা করতে পারছেন না রবীন্দ্রনাথ। গিরিডি থেকে মাঝে মাঝেই কলকাতায় এসে মিটিংয়ে যোগ দেন, প্রবন্ধ পাঠ করেন, গান শোনাতে হয়। তিনি বয়কটেরও সমর্থক। তিনি মনে করেন, ইংরেজের সঙ্গে সমস্ত সম্পর্ক বর্জন করে এই জাতি আত্মশক্তিতে শক্তিমান হয়ে উঠুক। এমনকি সংবাদপত্রে কালো বর্ডার দিয়ে বঙ্গভঙ্গের খবর ছাপা কিংবা সভায় দর্শকদের করতালিও আমি পছন্দ করি না। এগুলো বিদেশের অনুকরণ। সরকার থেকে ঘোষণা করা হয়েছে 16ই অক্টোবর থেকে বঙ্গভঙ্গ আইন বলবৎ হবে। দেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই দিল না ইংরেজ প্রভুরা। দেশের মানুষও বুঝিয়ে দেবে তাদের ক্রোধ। ওই দিন রাজধানী কলকাতায় হরতাল ডাকা হয়েছে। রবীন্দ্রনাথ আর গিরিডিতে থাকতে পারলেন না। ওই দিন আমাকে কলকাতায় উপস্থিত থাকতেই হবে। রাত্রিবেলা ট্রেন ছুটে চলেছে। রবীন্দ্রনাথের ঘুম আসছে না। আর মাত্র 7 দিন পরে দ্বিধা বিভক্ত হবে বাঙালি জাতি। 16ই অক্টোবর কলকাতায় হরতাল ডাকা হয়েছে। বিভিন্ন সভায় নেতারা ঘোষণা করেছেন, সেদিন কোনো বাড়িতে উনুনও জ্বলবে না, বাঙালিরা অরন্ধন পালন করবে। শাসনের ছুরি দিয়ে মানচিত্র বদলালেও বাঙালির ঐক্য বজায় রাখার জন্য দেশ জুড়ে হবে রাখি বন্ধন। উচ্চ নিচ, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সারা দেশের মানুষ পরস্পরের হাতে হলুদ রঙের 3 সুতোর রাখি বেঁধে দেবে। তার মন্ত্র হবে, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। ঘোষণা তো করা হয়েছে, কিন্তু সব মানুষ মানবে তো? সর্বস্তরে এমন হরতালের কথা আগে কেউ কখনো শোনেনি। একটা দিন ভাত না খেয়ে থাকতে রাজি হবে সবাই? রাখি বন্ধন উপলক্ষে যদি ধর্মীয় বিশ্বাসের সংঘর্ষ শুরু হয়ে যায়? ওই দিনটি পালনের জন্য ঠাকুর বাড়িতে দারুণ সাড়া পড়ে গেছে। মেতে উঠেছে পরিবারের সবাই। রাশি রাশি রাখি জড়ো করা হয়েছে। কলকাতার বাইরে যেসব পরিচিত মানুষরা থাকে তাদের জন্য খামে ভরে ডাকে পাঠানো হচ্ছে একটি করে রাখি। এমনকি বাড়ির মেয়েরাও রাখি বানাচ্ছে। খামে ঠিকানা লিখতে লেগে গেছে।
মস্ত বড় পশ্চিমের বারান্দা জুড়ে চলেছে এই যজ্ঞ, সেই সঙ্গে চলেছে গান। সেদিনের জন্য নতুন গান রচনা করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু আমি একলা গাইলে তো চলবে না, মিছিলের সকলকে গাইতে হবে। তাই রবীন্দ্রনাথ বাড়ির বাইরে সমবেত যুবকদের সে গানটি শিখিয়ে যাচ্ছেন এক একবার এসে। তারা আবার অন্যদের শেখাবে। গানটির ছাপা কপি বিলি হচ্ছে হাজার হাজার। ঠাকুর পরিবারের শুধু একজন মানুষের এই কর্মযজ্ঞে কোনো উৎসাহ নেই। তিনি জোড়াসাঁকোর বাড়িতে আর ভুলেও কখনো পা দেন না। তিনি থাকেন বালিগঞ্জে জ্ঞানদা নন্দিনীর আশ্রয়ে। নিজের ঘরে বিছানায় শুয়ে শুধু বই পড়ে যান জ্যোতিরিন্দ্রনাথ। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। আলো জ্বালবার উৎসাহ পান না। বিছানা ছেড়ে উঠে এসে চুপ করে বসে থাকেন জানলার ধারে। বিদেশি দ্রব্য বর্জন ও বয়কটের কথা তার কানে এসেছে ঠিকই। তিনি ভাবেন, কতদিন আগে আমি ইংরেজ ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে স্টিমার সার্ভিস চালিয়েছিলাম। সেদিন যদি দেশের মানুষ ইংরেজদের স্টিমার পুরোপুরি বয়কট করত, তাহলে আমাকে সর্বশান্ত হতে হতো না। টিকিটের দামও কমিয়ে দিয়েছিলাম। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কোনো ত্রুটি রাখিনি। তবু সেই দেশি কোম্পানিকে বাঁচিয়ে রাখার চেষ্টাই করল না দেশের মানুষ। আজ বিলিতি কাপড় বর্জন করার জন্য স্থাপিত হচ্ছে দেশি কাপড়ের কল। ইংরেজদের বাণিজ্যে ধাক্কা দেওয়াই যে প্রতিরোধের প্রধান অস্ত্র, তা অনেকে বুঝেছে। কিন্তু আমার একটুও উদ্যম অবশিষ্ট নেই। কিছুই ভালো লাগে না। শুধু সময় কাটাবার জন্য মাঝে মধ্যে গান বাজনা নিয়ে ভুলে থাকি। কিছু কিছু লেখা অনুবাদ করি, এই পর্যন্ত। জ্যোতিরিন্দ্রনাথকে আহ্বান জানানো হয়েছিল, তিনি এলেন না। সেদিন ভোর হতে না হতেই রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সমস্ত পুরুষদের ডেকে তুললেন। সুরেন সারা রাত প্রায় ঘুমোয়নি। তার উৎসাহ সবচেয়ে বেশি। একটু একটু শীত পড়েছে। ভোরের দিকে ঘুমটা ভালো জমে। সুরেন ঘরে ঘরে গিয়ে সবার গা থেকে চাদর সরিয়ে নিয়ে নিতে লাগলো। প্রথমে সবাই মিলে যাবে গঙ্গার ঘাটে। সেখানে স্নান সেরে শুদ্ধ হয়ে নিয়ে তারপর শুরু হবে রাখি বন্ধন উৎসব। তৈরি হতে হতে খানিকটা বেলা হয়ে গেল। রবীন্দ্রনাথ একটা ধুতি পরে গায়ে একটা মুগার চাদর জড়িয়ে নিলেন। খালি পা, সবাইকে নিয়ে বেরুতে যাবেন। হঠাৎ অবনীন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, এ কি অবন, তুই জুতো পরেছিস যে? খোল 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 খোল। অবনীন্দ্র শৌখিন ধরনের মানুষ। অনিচ্ছা সত্ত্বেও জুতো খুলে ফেলে বলল, গাড়ি জুততে বলেছি, তুমি কি আমার গাড়িতে যাবে? গাড়ি? গাড়ি কি হবে? আজ সকলে মিলে একসঙ্গে হেঁটে যাব। খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাব? তুমি বলো কি রবিকা? কত কাঁটা কুটো পেরে কাঁচ। অবনীন্দ্রর বিস্ময়ের কারণ আছে। ঠাকুর বাড়ির পুরুষদের মোজা ছাড়া বাড়ির বার হওয়াই অমর্যাদাকর। জুতো ছাড়া রাস্তা দিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, রাস্তায় সাধারণ পাঁচমেচি লোকের পাশাপাশি তারা হাঁটবে। বাড়ির সামনে এর মধ্যেই কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে। রবীন্দ্রনাথ নিজের বাড়ির লোকজনদের নিয়ে তাদের সঙ্গে মিশে গেলেন। চতুর্দিক থেকে আরও মিছিল আসছে। সারা শহর উত্তাল। একটাও দোকান খোলেনি। কেরাঞ্চি গাড়ি, ঠেলা গাড়ি নেই রাস্তায়। মুটে মজুররাও কাজ বন্ধ করেছে। বাজার বন্ধ। কোনো বাড়ি থেকেই দেখা যাচ্ছে না উনুনের ধোঁয়া। ট্রাম কোম্পানি ট্রাম চালাচ্ছে বটে, তাতে একজনও যাত্রী নেই। জোর জবরদস্তি নেই। এই হরতাল স্বতঃস্ফূর্ত। বাড়ি ছেড়ে সব মানুষ বেরিয়ে আসছে পথে। রবীন্দ্রনাথ দুহাত তুলে গান ধরেছেন। তার সঙ্গে সঙ্গে গাইছে সহস্র কণ্ঠ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল,
বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে শুরু হয়ে গেল স্বতঃস্ফূর্ত ইংরেজ বিরোধী আন্দোলন। পথে নামলেন সকলে। এরপর রাখি বন্ধন করা হবে সবার হাতে। কিন্তু সেখানেও কি স্বতঃস্ফূর্ত যোগদান দেখা যাবে, নাকি ধর্ম আর জাত বাধা হয়ে দাঁড়াবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ৩৭। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, হেম অভিষেক মুখার্জি, ক্ষুদিরাম অতনু মজুমদার, কার্জন সৌরভ চক্রবর্তী, অরবিন্দ অন্বেষ দে, বারিন সায়ন্তন ঘোষ, রবি সৌমেন চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।